সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা এবং আজকে কথা বলবো আবারও সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে। এবং আমরা মনে করি এই ব্যাংকটাকে আসলে না চলতে দিয়ে 5টি ব্যাংকের আগের অবস্থানে নিয়ে যাওয়াই উত্তম। আপনারা জানেন দেশের ব্যাংকিং খাতের সবচেয়ে আলোচিত উদ্যোগগুলোর একটি হলো 5টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন। তীব্র তারল্য সংকট, খেলাপি ঋণের ভার এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার মধ্যে পড়ে যাওয়া কয়েকটি ব্যাংকে বাঁচাতে উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগে নতুন এই ব্যাংক নানা অনিশ্চয়তা এবং সংকটের মধ্যে পড়ে গেছে। সর্বশেষ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন এবং এই পদত্যাগের মধ্য দিয়ে সেই সংকট যেন আরও ঘনীভূত হলো। গত বছরের 7ই ডিসেম্বর সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়াকে নবগঠিত এই ইসলামী ব্যাংকের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার দায়িত্ব ছিল 5টি ব্যাংকের জটিল আর্থিক বাস্তবতা সামলে একটি শক্তিশালী নতুন ব্যাংক গড়ে তোলা। মাত্র 3 মাসের মাথায় তার পদত্যাগ ব্যাংকটির নেতৃত্বে একটা অস্থিরতার বার্তা দিচ্ছে সাধারণ মানুষের কাছে, বিশেষ করে 76 লক্ষ গ্রাহকের কাছে। একটি নতুন প্রতিষ্ঠানের জন্য স্থিতিশীল নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে শুরুতেই চেয়ারম্যানের পদ শূন্য হয়ে যাওয়া স্বাভাবিকভাবেই অনেক প্রশ্নের জন্ম দেয়। শুধু চেয়ারম্যান নয়, ব্যবস্থাপনা পরিচালক পদেও একটা অস্থিরতা তৈরি হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। পদত্যাগ শুধু না, তিনি দায়িত্বই আসলে নেননি। ফলে ব্যাংকটির শীর্ষ 2 পদই কার্যত এখন খালি হয়ে গেছে এবং ব্যাংকটি একটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই পরিস্থিতি একটি নতুন ব্যাংকের সাংগঠনিক কাঠামো এবং কার্যক্রম শুরু করার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই ব্যাংক গঠিত হয়েছে সাবেক গভর্নর আহসান মনসুরের নেতৃত্বে এবং 5টি ব্যাংকে একত্রিত করে। এগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক ছাড়া বাকি 4টি ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল চট্টগ্রাম ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান বড় ব্যবসায়ী এস আলমের হাতে। গত কয়েক বছর ধরে এসব ব্যাংকের আর্থিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তারল্য সংকট এমন পর্যায়ে পৌঁছে যায় যে অনেক আমানতকারী চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছিলেন না। তবে এক্সিম ব্যাংকের অবস্থা এরকম ছিল না। এক্সিম ব্যাংক তুলনামূলকভাবে ভালো থাকার পরও বলা হয় যে গভর্নর তার ব্যক্তিগত ক্ষোভ এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সাথে সেটিকে কাজে লাগিয়ে এখানে নিয়ে আসার চেষ্টা করেছেন এবং এর মধ্যে এই 5টি ব্যাংকের সাথে ঢুকিয়ে দিয়েছেন। এই 5 ব্যাংকে প্রায় 75 লাখ গ্রাহক বা কেউ বলেন 76 লাখ গ্রাহকের জমা আছে 1,60,000 কোটি টাকা। এত বিপুল সংখ্যক আমানতকারী বিপুল অর্থের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল একীভূতকরণের মূল উদ্দেশ্য। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সংকট কাটানোর বদলে নতুন করে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ ব্যাংক আমানতের মুনাফার উপর হেয়ারকাট নীতি আরোপ করেছে, যার ফলে 2024 এবং 25 সালের জন্য আমানতকারীরা 4% হারে মুনাফা পাবেন। এতে স্বাভাবিকভাবেই আমানতকারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। সরকার ইতিমধ্যেই ব্যাংকের মূলধনে 20,000 কোটি টাকার সহায়তা দিয়েছে। এর মধ্যে 10,000 কোটি টাকার সরকারি সুকুক বন্ডে বিনিয়োগ করা হয়েছে। বাকি অর্থ থেকে আমানত ফেরত দেওয়া, পরিচালনা ব্যয় মেটানো হচ্ছে। কিন্তু মাসে প্রায় 350 কোটি টাকা ব্যয় হলেও সেই তুলনায় আয় নেই। ফলে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই ব্যাংকটি আসলে লোকসানের মধ্যে পড়ে গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো খেলাপি ঋণের মাত্রা। 5 ব্যাংকের বিতরণকৃত ঋণের প্রায় 77% খেলাপি বলে জানা গেছে। পাশাপাশি সঞ্চিতি ঘাটতি 74,000 কোটি টাকা। এই বিপুল আর্থিক ঘাটতি যে পূরণ করা সহজ নয় তা বলাই বাহুল্য। যদি দ্রুত কার্যকর সংস্কার ঋণ পুনরুদ্ধারের উদ্যোগ না নেওয়া হয় তবে সব চাপ এসে পড়বে এই নতুন ব্যাংকটির উপরে এবং এতে করে এই ব্যাংকটির আসলে একটা যেটাকে বলে যে খুব স্মুথ যাত্রা সেটি সম্ভব হবে না। অন্যদিকে একীভূতনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন আছে। কয়েকজন উদ্যোক্তা ইতিমধ্যে উচ্চ আদালতে গেছেন। তাদের দাবি এই ব্যাংকগুলো একীভূত হওয়ার মতন অবস্থায় ছিল না এবং এই সিদ্ধান্ত তাদের স্বার্থ ক্ষুণ্ণ করেছে। আদালতের আইনি প্রক্রিয়া ব্যাংকটির ভবিষ্যৎকে আসলে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে ফেলে দেয় কিনা সেটি নিয়ে ভাববার বিষয় আছে। রাজনৈতিক প্রেক্ষাপটও কিন্তু গুরুত্বপূর্ণ। ছাত্র জনতার আন্দোলনের পর ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।
পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসছে নতুন সরকার। এই সরকারের অবস্থান কি হবে সেটাও কিন্তু একটা বড় পর্যালোচনার বিষয়। তবে নতুন গভর্নর বলেছেন তিনি একীভূতকরণের পক্ষে, অর্থাৎ ইসলামী ব্যাংকটিকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে। ব্যাংকের গ্রাহক এবং কর্মীরা মনে করেন একীভূতকরণ প্রক্রিয়া স্থগিত করে ব্যাংকগুলোকে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে পরিচালনা পর্ষদ নতুন করে গঠন করে কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় সহযোগিতায় এগুলোকে আবার চালু করা উচিত, অর্থাৎ 5টি ব্যাংকেই স্ব অবস্থানে ফিরিয়ে নেওয়া। বাস্তবতা হলো দেশের ব্যাংক খাতে আস্থার সংকট হলে তার পুরো প্রভাব পড়ে অর্থনীতিতে। তাই সম্মিলিত ইসলামী ব্যাংকে টিকিয়ে রাখা এখন একটি প্রাতিষ্ঠানিক বিষয় নয়, এটি লাখো আমানতকারীর আস্থা এবং আর্থিক স্থিতিশীলতার জন্য জরুরি। তাই এই ব্যাংকে যদি চালাতে হয় তাহলে দক্ষ ব্যবস্থাপনা প্রয়োজন, নেতৃত্ব প্রয়োজন, কঠোর আর্থিক শৃঙ্খলা প্রয়োজন। সরকার যদি শক্তভাবে সংস্কার কার্যক্রম করতে পারে, খেলাপি ঋণ পুনরুদ্ধার করতে পারে, সুশাসন নিশ্চিত করতে পারে, তবে এই ব্যাংক ঘুরে দাঁড়াতে পারে। আসলে ঘুরে দাঁড়াবার তো কিছু নেই, সুন্দরভাবে শুরু করতে পারে। অন্যথায় বড় মূলধন নিয়েও একটি ব্যাংক আরেকটি ব্যর্থ ব্যাংক পরিণত হয় কিনা সেটি দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই প্রশ্ন থেকে যায়, রাষ্ট্রীয় অর্থে গঠিত এই ব্যাংক কি সত্যিই দেশের ব্যাংক খাতকে স্থিতিশীল করতে পারবে, নাকি আরও একটি বড় বোঝা, বড় ব্যাংক, বড় আর্থিক বিপর্যয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে? আজকের মতো এখানেই শেষ করছি জার্নাল পর্যালোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।